জীবনটাকে আইনের বেড়াজালে জড়াতে পারি, এ বড় গোলক ধাঁধা। জীবন যদি আইনের বেড়াজালে জড়িয়ে যায় তাহলে তো বড় সর্বনাশ। কথা আছে একটা, রসিকতা করে, আইনে যদি আপনি কোনোভাবে ইন করেন তাহলে কিন্তু আউট হওয়া বড় মুশকিল। না, রসিকতা করছি না, তার কারণ হচ্ছে আপনি আইনে জড়াবেননি বা কেন, কিন্তু আমাদের পারিপার্শ্বিকতা জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের সামগ্রিকতার ভেতরে কিন্তু আইন প্রতিটা পদে পদে জড়িয়ে আছে। আচ্ছা ভাবুন তো, আপনি অসাংবিধানিক কিছু কাজ করলেন, নিঃসন্দেহে আইন ভাঙলেন। আমরা সবাই তো সংবিধানের ভিতরেই আছি। আজকে আমরা আইনের কথা বলবো না, আপনাকে আইনে ইন করার কথা আমরা কখনোই বলতে চাই না। আপনি সুন্দরভাবে থাকুন, বরং আইনের যে সার্চ লাইটের ভেতরে আপনি আলোকিত হয়ে আছেন, আর এই সার্চ লাইটের সাথে যারা আলোকিত আপনাদেরকে করছেন, আমাদের সাথে এরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন যিনি খুব সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসে সেরা আইনজ্ঞ হিসেবে পুরস্কৃত হয়েছে, যা বাঙালির গর্ব হিসেবেও আমরা খুব গর্বিত বোধ করছি। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজ্ঞ শুভজিৎ রায়। নমস্কার শুভজিৎ বাবু। নমস্কার। আইনে ইন না করতে পারলে ভালো, আপনারা বোধহয় ইন না করাতে পারলে ভালো, কিন্তু ব্যাপারটা বড় সত্যি গোলক ধাঁধা। কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই না একটা আইনের নানা রকম দর্শন থাকে, আইনের ক্লজ ইত্যাদি ইত্যাদি। আপনি খুব বড় আইনজ্ঞ, আপনার চূড়ান্ত ব্যস্ততা, আপনার নিজস্ব কনসালটেন্সি, সবগুলো মিলিয়ে টিলিয়ে এটাই তো আইনে আপনার পেশা। সত্যি কথা বলতে কি, একটা ভাবনা নিয়ে যখন আমরা কাজ করি যে কোনো ক্ষেত্রে, যে কোনো ভাবনাতে, তখন কিন্তু প্রথমে অতটা আইন টাইনগুলো নিয়ে অতটা ভাবি যাবি না। মানে যেমন ধরুন, আমি বাজার করতে যাচ্ছি, বাজার অনেক কিছু জিনিস কিনলাম, তার আবার আইনগত কিছু ব্যাপার স্যাপার আছে কিনা এই সমস্ত কিন্তু আমরা ভাবি না। কিন্তু যদি সেই জিনিসটির ভেতরে যদি কোনো রকম কিছু ভেজাল বেরোয় বা ইত্যাদি ইত্যাদি বেরোয়, তার এগেনস্টে যদি কিছু কমপ্লেন করতে হয়, তখন কিন্তু আইনের ব্যাপারটা চলে আসে। এই এক অদ্ভুত গোলক ধাঁধা। আচ্ছা একটা কথা বলুন তো, আইনের সূত্রতায় কিভাবে আপনারা প্রাথমিকভাবে মানুষকে একটা সহযোগিতা করেন? যখন আমার কাছে কোনো লোক আসে, তাকে দেখি তার বেসিক রিলিফটা কোন দিক দিয়ে হয়। সবসময় যে দেখুন আইন দিয়েই প্রথম দিকে দেখুন আমরা আইন নিয়ে চর্চা করছি অবশ্যই, কিন্তু তার কি চাইছে, তার চাওয়াটা আগে আমাদের দেখতে হয়, এবং সেই অনুযায়ী আইনের জায়গায় গেলে কি জায়গা দিয়ে গেলে কোনভাবে গেলে তিনি রিলিফ পাবেন। আইনের পথে অনেক রকম রাস্তা আছে, কিছু কুইক রাস্তা, কিছু একটু দীর্ঘসূত্রী রাস্তা। তো আমরা চেষ্টা করি ওনার মতো করে এটা কোথা থেকে সলিউশন পাওয়া যায়, সেই সলিউশন ওরিয়েন্টেড ভাবে যে জিনিসটা ওনারা চাইছেন সেটা ওনাকে প্রোভাইড করেন। মানে সমস্যার সমাধান করার একটা প্রাথমিক সূত্রের একটা গাইডলাইন আপনারা দিচ্ছেন। কিন্তু ধরুন এই যে অনেক ক্ষেত্রে আমরা বুঝতেও পারি না, আমরা হয়তো আমরা জানিই না, কিন্তু আমরা কোনো একটা সমস্যার ভেতরে পড়ে গেলাম। সেক্ষেত্রে যখন পড়লাম তখন আমাকে আইনজ্ঞর কাছে যেতেই হচ্ছে, আপনাদের মতো মানুষজনের কাছে যেতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের কিভাবে পথ প্রদর্শন করে? যখন তারা অসুবিধায় পড়ে, তখন যে কোনো সমস্যা নিয়ে তখন আসছে, তখন আমরা দেখি যে এই সমস্যাটার প্রথম বেসিক কোন জায়গাটা গন্ডগোল হয়েছে। এবার সেটা কি বড় লেভেলের কিছু গন্ডগোল, না সাময়িক লেভেলে সেটাকে সলিউশন দিয়ে, বা এটা কি আইনি পথে যেতে হবে, না আইনি পথে না গিয়েও অন্যভাবে সলিউশন করা যায়, সেটাও চেষ্টা করি। কারণ আইনের সব পথে দেখুন কিছু কিছু জিনিস আছে খুব কুইক রেমেডি পসিবল বা হয়ে যায়, কিন্তু কিছু যদি আমরা যদি আইনের যুদ্ধে যদি নামি, কিছু ক্ষেত্রে যেমন হাইকোর্টে আমাদের রিট যেগুলো হয়, কিছু ওর অত আইনি কচকচনিতে আমি ঢুকছি না, সেগুলো খুব কুইক ডিসপোজাল কিছু ক্ষেত্রে হয়, মামলা যদি হয়ে যায়। আপনি খুব চমৎকার একটা কথা বললেন যে অনেক সময় যেটা হয় কি, আইনের পথে না গিয়েও হয়তো একটা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে হয়তো সেই সমস্যার সমাধান। সব ক্ষেত্রে সম্ভব না, কিছু ক্ষেত্রে মানে সেটাও তো একটা তাকে অ্যাডভাইস দেওয়া, একটা পরামর্শ দেওয়া, সেই অনুযায়ী জিনিসটা করা। কিন্তু ধরুন অনেক সময় যেটা হয় যে কিছু ক্ষেত্রে কিন্তু আইনি সহযোগিতা একেবারে প্রয়োজন, এবং আইনের সেট আপটা করা প্রয়োজন। যেমন আপনি একটু কলকাতার একদম পশ্চিমবাংলায় বলা যেতে পারে বিখ্যাত কনসালটেন্সি মৈত্রী কনসালটেন্সির সাথে আপনি যুক্ত আছেন, এবং তাদেরও আপনি অ্যাডভাইজারি বোর্ডে আছেন, একদম বড় ওয়ান অফ দ্য ডিরেক্টরও বটে। তো সেক্ষেত্রে ওরা তো বাড়ি করে, ওরা বাড়ির পরিকল্পনা তৈরি করে দিয়েছে, ওদের একটা বৃহৎ কর্মকাণ্ড। তার পাশাপাশি আপনাকে সেই আইনি সহযোগিতাটা দিতে হয়। তাহলে এই যে একটা দুটো পার্ট, এই দুটো পার্টের ভেতরে যখন একটা আইনি সহযোগিতা তখন তাকে দিচ্ছে, তাকে একটা প্রাথমিক গাইডলাইন 1 2 3 4 করে বলে দিচ্ছেন না? যখন আমাদের কাছে আসে কেউ এলো, যখন তার কোনো প্রপার্টি রিলেটেড কিছু ইস্যু হয়, সেক্ষেত্রে একটা বড় জায়গা থাকে, একটা হচ্ছে প্রপার্টি কেনা বেচার সিস্টেমটা, সেটার আইনত সহযোগিতা।
আর সেকেন্ড পার্ট থাকে যেটা আরো বড় পার্ট, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিলেটেড ইস্যু। বেশ। কারণ প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্সের লয়ের অনেকগুলো প্রভিশন আছে যেগুলো ভীষণভাবে ওতপ্রোত, মানুষ সেটা জানে না বলে করে। কারণ যেগুলো আছে ধরুন প্রপার্টি আন্ডার ভ্যালুতে কেনা, মানে মার্কেট ভ্যালু যা থাকে তার থেকে খুব কম ভ্যালুতে যদি কেনে তাহলেও অসুবিধা। লোকে বলে আমি তো কিনছি, কেন আমি আইনের পথে পড়বো? তো পরবর্তীকালে দেখা যায় তার একটা নোটিশ এলো, ডিফারেন্স বিটুইন মার্কেট ভ্যালু রিট ভ্যালুর উপর একটা প্রভিশন আছে। তো সেইগুলো জায়গা থেকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়, প্লাস ধরুন প্রপার্টি বিক্রি করলে একটা হিউজ ক্যাপিটাল গেইনস ট্যাক্স হয়। তো সেই জায়গাটা ক্যাপিটাল গেইনসটাকে কতটা মিনিমাইজ করা যায়, কি কি পদ্ধতি আছে সেইগুলো কনসালটেন্সি করে ভ্যালুয়েশন করে সেটা কিছুটা বাঁচানো, যদি পুরনো প্রপার্টি হয়। বা মানে ব্যাপারটা এরকম হলো যে মৈত্রী কনসালটেন্সিতে তারা তো বাড়ি টাড়ি তৈরি করে দিল, সবই ঠিক আছে, সুন্দরভাবে তাদের একটা পরিকল্পনা, তাদের একটা বিশাল বড় টিম। আপনারও একটা আবার বিশাল বড় টিম, বাড়ি হয়ে যাওয়ার পর তারপরে শেষ পর্যন্ত আবার ট্যাক্সের পাল্লায় রেজিস্ট্রেশন বা তারপরে বা রিলেটেড বা ইনকাম ট্যাক্স রিলেটেড যদি কোনো ঝামেলায় পড়ে, ধরুন প্রপার্টি কেনা বেচা, ইনকাম ট্যাক্সের তো আরো অনেক জায়গা আছে সেগুলোও চলে, কিন্তু মৈত্রী কনসালটেন্সির সাথে আমার কাজ শুরু হয় প্রথমত এই প্রপার্টি কেনা বেচা দিয়ে, এই সব জায়গা দিয়ে। বৃহৎ সূত্রে আমরা এখন মোটামুটি দুজনে মিলেই আমরা একটা আইনি, এই যে আমি যে আইনে একটা সংস্থা চালাই আইনের পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন টাইপের, তো ওই আমরা সব জয়েন্ট হ্যান্ডে এই কাজগুলো করি যে আইনি পরিষেবা দিতে। কারণ আমার একটু টাইম কনসেন্ট থাকে, কারণ আমাদের লিগ্যাল মাইন্ড তো অনেকটা সময় আমাদের ওই দিকের মধ্যে ফোকাস করতে হয়। তাই জন্য আমাদের পলাশ বাবু বা পলাশ দা যেটা করে যে সে পাবলিক ডিলিংসটা খুব ভালো বোঝে, এবং তার মানে খুব বুঝতেই পারেন, আপনি তো নিশ্চয়ই তার সঙ্গে দেখা হয়েছে, তুমি এসেছেন, তার একটা খুব সুন্দর ব্যক্তিত্বও রয়েছে, যেটা আমার মনে হয় ক্লায়েন্টের সঙ্গে, মানে আমাদের তাহলে কি ওই ক্লায়েন্টের প্রত্যেকটা জিনিস আমরা যেটুকু কনসালটেন্সি পরিষেবা দিচ্ছি বাদ বাকি দিকটা দাদা কমিউনিকেশন কি হচ্ছে। অনেক সময় যেটা হয়, এটা ঠিকই, এটা একদম ঠিক কথা বললেন, বিজনেসের জায়গায় কিছু কিছু বিজনেস আছে ওয়ান টাইম, কিছু কিছু বিজনেসের ব্যাপার আছে বা পরিকল্পনা বিষয়টা আছে, সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী সূত্রতা তৈরি হয়েছে। সেটা মামলা মোকদ্দমার ক্ষেত্রে না, মামলা মোকদ্দমার ক্ষেত্রেও যেরকম, তেমনি ধরুন আপনি যদি তাকে ওই ইনকাম ট্যাক্সের যদি একটু রিলিফের পথ যদি দেখান, তিনি তো আপনাকে ঠিক সেইভাবেই মনে রাখছেন, কিন্তু নিশ্চয়ই আপনি চান না যে তিনি বরাবরই ইনকাম ট্যাক্সের একটা ঝামেলার ভিতরে পড়ুন আর আপনি তাকে পথ দেখাবেন, এটা নিশ্চয়ই চান না। সেটা কেন, ঝামেলাটা তো সবসময় কাম্য না, এটা কারোর জীবনেই কাম্য না। ইভেন যদি আমিও নিজে থাকতাম, আমি কখনো চাইতাম যে আমি আইনি বা সবসময় আইনি টিমের মধ্যে যাচ্ছি, কারণ আইনের পেনও অনেকটা সাইড, পেনের সাইডটাও আছে, কারণ দীর্ঘদিন ধরে চলা বা কোর্টের যে সিস্টেমটা হয়ে আছে, বাড়ির বিষয়টা, বাড়ির ব্যাপারটাই কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু অনেকটা আমাদের মানে ওয়ান টাইম সলিউশন কিছু কিছু ক্ষেত্রে আছে। মানে সেটা হচ্ছে ধরুন ওই কেনা বেচার এইগুলো তো একটা বেসিক আইনি সহায়তা লাগি। তারপরে ধরুন এই ক্যাপিটাল গেইনস বাঁচানো বা কতটুকু সেভ করা যায়, কিভাবে সেভ করা যায়, সার্চিং করা যায়, প্রপার্টি সার্চিং, এগুলো তো একটা কথা আমরা শুনি, আমরা যারা সাধারণ মানুষ একদম অনেক ক্ষেত্রে জানি না, এই যে মিউনিসিপ্যাল অ্যাক্ট বা কর্পোরেশনের অ্যাক্ট, তার তো অনেক জটিলতা। এগুলো আপনাদের কাছে খুব ইজি, আপনারা খুব সহজেই তাকে বলে দিতে পারছেন। অর্থাৎ কিনা এরকম হলো যে মিউনিসিপ্যাল অ্যাক্টে একটা ছোট উদাহরণ দিয়েও হয়তো বলতে পারি যে তার পাশের পয় প্রণালীটা কীরকম ঘটবে বা তার পাঁচিলটা তিনি কীভাবে দেবেন, কিংবা ওপরে আজকাল অনেকটা, এটা আমার ব্যক্তিগত উৎসাহের জায়গা থেকেও বলছি, অনেকে বাড়ির ছাদের উপরে আজকাল এটা একটা খুব ইদানিং হয়েছে, খুব শেড দিচ্ছেন সুন্দর করে, তার জন্য আলাদা কোনো স্পেশাল পারমিশন লাগে না। শেডটা যদি উইদিন পারমিশন না থাকে কর্পোরেশন অ্যাক্টে, সেটা কিন্তু ইলিগাল কনস্ট্রাকশনের মধ্যে পড়ে। এইগুলো দীর্ঘ ব্যাপার, মানুষ অনেকেই শেড দেয়, যদি কেউ আশেপাশের লোক থেকে ওটা খুঁজিয়ে দেয় ওটা কিন্তু থাকে। আচ্ছা, আরেকটা কথা তাহলে বলি, ওই যে বললাম যে আইনে ইন করতে না চাইলেও এখন আমরা ইন হয়ে গেছি আর কি কথাবার্তার ভেতরে, কিন্তু ধরুন অনেক ক্ষেত্রে আমাকে মার্জনা করবেন, তবুও বলছি, অনেক ক্ষেত্রে অনেক ইল্লিগাল ব্যাপারকে, অনেক ইল্লিগাল বিষয়কে আইনের সূত্রতা ধরে নিয়ম কানুন মেনে তাকে কি আইনি পথে থেকে এগিয়ে নেওয়া যাওয়া যায়? দেখুন, ইল্লিগাল কনস্ট্রাকশনেও কিছু কিছু ক্ষেত্রে যদি খুব একটা মাইনর ডেভিয়েশন হয়, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বলা আছে যে কর্পোরেশন চান্স দিয়ে এটাকে করে, কিন্তু তার এক্স্যাক্ট কোনো মাপদণ্ড নয় কোনটাকে মাইনর ডেভিয়েশন বলছে। এটা নিয়ে সুপ্রিম কোর্টও অনেক অর্ডার দিয়েছে, সেটা এখনো পুরোপুরি ক্লিয়ার নয়। তো সেক্ষেত্রে অনেক জায়গা আছে, হ্যাঁ, কিন্তু সেই জিনিসগুলোকেও দীর্ঘসূত্রভাবে কিছুদিন কোর্টের দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আলটিমেটলি ইলিগাল কনস্ট্রাকশন ইজ ইলিগাল কনস্ট্রাকশন। এবার মাইনর ডেভিয়েশনটা কতটুকু, এর এক্স্যাক্ট কোনো মাপদণ্ড নেই যে এইটুকু হলেই হবে। সেটাকে কর্পোরেশন কিছু খুব মাইনর, ধরুন শেড দিয়েছেন, এগুলো পয়সা দিয়ে নয় খুলে দিতে পারেন, বা নয় আবার
ওটাকে রেগুলারাইজ করার যদি একটা তার মানে সুযোগ দেওয়া একটা ব্যাপার হয় কি, আমি সব ক্ষেত্রে বেআইনিটা, এটা তো আমরা বলতেও পারি না, সব ক্ষেত্রে বেআইনিটা হয়তো আমরা বুঝে শুনেই করলাম না জেনেও হতে পারে, তো অনেক ক্ষেত্রেই হয়, অনেক ক্ষেত্রে না জেনেও হয়। তো অনেক ক্ষেত্রে এই না জেনে হয়ে যাওয়ার পর আমি এটা বেআইনির হয়তো ব্যাপারটা দেখা গেল, এটা আমি বেআইনি সূত্র ধরে চলে এলাম, তখন সেটাকে একটা আইনি পথে নিয়ে আসার জন্য দেখুন একটা কথা বলছি, দেখুন আপনি না জেনে করলেও ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ, এটা কিন্তু আমাদের লয়ের ভাষা এবং এটা আমরা মোটাই জানি। এই জন্যই কোনো কাজ করার আগে আইনি পরামর্শ নেয়। দেখুন আইনের সমস্যা বা জটিলতাগুলো কিন্তু পরের আফটার, কিন্তু ইগনোরেন্স অফ ল কিন্তু কোনো এক্সকিউজ যেরকম নয়, কিন্তু আমাদের একটু এক্সকিউজ দিতেই হবে, একটু বিরতি নিতেই হবে, উপায় নেই। ওইটুকু এক্সকিউজ আমাদের করুন, বিরতির পর ফিরে আসছি। ইগনোরেন্স অফ এক্সকিউজের বিষয় নিয়ে নয়, বরং ইগনোরেন্স অফ নলেজ নিয়ে আরেকটু আলোচনা করুন, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজ্ঞ শুভজিৎ বাবু, শুভজিৎ রায়। শুভজিৎ বাবু, যে বিরতির আগে কথা হচ্ছিল এই যে অজ্ঞতা, কেমন অজ্ঞতাটা কিন্তু একটা বড় পার্ট, যিনি যে ব্যাপারে অভিজ্ঞ। আমি পলাশবাবুর সাথে কথাগুলো বুঝতে পেরেছি। পলাশবাবু বলছেন যে দেখুন অনেক ক্ষেত্রে আমাদের অজ্ঞতা আছে, সেই অজ্ঞতাগুলোকে আমরা দূর করার চেষ্টা করি। আবার আপনার ক্ষেত্রে ওই সেই অজ্ঞতা শব্দটুকুই এলো, এর কারণটা হচ্ছে একটাই, যিনি যে ব্যাপারে বিশেষজ্ঞ, আপনারা তো বিশেষজ্ঞ মানুষ, এবং এই বিশেষজ্ঞ মানুষদের ক্ষেত্রে ওই অজ্ঞতাটা আপনাদের কাছে সেই অন্ধকারটাকে একদম সরাসরি আলোকিত করে দেওয়ার দায়বদ্ধতা আপনার। অনেক সময় এরকমও হয় যে যে কোনো বিষয়কে আইনগত জটিলতা থেকে বাঁচার জন্য বা আইনগত ভাবনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেক্ষেত্রে একজন আইনজ্ঞ আপনাদের মতো মানুষদের কনসালটেন্টের কাছে যেতেই হবে। সেক্ষেত্রে তাকে আপনারা প্রাথমিক কিভাবে কাউন্সেলিংটা করেন? দেখুন প্রাথমিক কাউন্সেলিং মানে কেউ যদি প্রথমেই চলে আসে, তাহলে তার তো ওই মিনিমাম যে গন্ডগোলের জায়গাগুলো সেগুলো আমরা অনেকটাই আটকে দিতে পারি বা পুরোটাই আটকে দিই, সেটা তো ভালো। কিন্তু মানে দেখুন সবাই তো আর ওইভাবে আসে না, কিছু হ্যাঁ, যেমন ট্যাক্সের ক্ষেত্রে অনেকে ধরুন ট্যাক্সের ব্যাপারে আগে থেকে পরামর্শ আমাদের নেয়, কিন্তু ইললিগাল বা লিগাল কনস্ট্রাকশন বাড়ি তো তৈরি করছে, প্ল্যান তো দিচ্ছে, মানে যে যারা দিচ্ছে তারা এলপিএস আছে বা যে কর্পোরেশন যেভাবে স্যাংশন হচ্ছে সেভাবে তৈরি হচ্ছে। কি হয় অনেক পুরনো আগে থেকে ধরুন কলোনি বেল বা অনেক জায়গাতে বা পুরো বেশ কিছু, তখন তো এত নিয়ে ছিল না, অনেকে অজান্তেই অনেকটা করে ফেলে। তো ওইগুলো না মানে অনেকেই কেউ বাড়ি বানাতে গিয়ে কতটা প্ল্যান হবে সেই সবের জন্য কনসালটেন্সিতে আমাদের কাছে আসে না, যখন বিপদে পড়ে তখনই আসে। না আসলে আপনার ওই সেটা সুবিধা হয়েছে, যেহেতু মৈত্রীর সাথেও আপনি ওয়ান অফ দ্য ডিরেক্টর হিসেবে যেহেতু কাজটা করছেন, ফলে বাড়ি সংক্রান্ত বিষয়গুলো আপনার কাছে অনেক ক্ষেত্রে আসছে। কিন্তু আইনের তো আরো বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন বিষয় নিয়েও আপনার একটা পরিচয়, একটা চর্চা আছে। এই চর্চা করার সূত্র থেকে যেটা বলছি যে বিভিন্ন সময়ের ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে আমি যেটা বলছি, সরকারি বা বেসরকারি ক্ষেত্রেও কিন্তু অনেক রকম আইনি জটিলতার একটা ফাঁস আছে। আমরা বলি আইনের বেড়াজালে ঢুকে গেলাম, এই যে আইনের বেড়াজালে ঢুকে গেলাম সেখান থেকে বেরোবো কি করে? এই বেরোনোর কিন্তু মূল মাস্টারমশাই আপনারাই কিন্তু সেই সমস্ত ক্লায়েন্টদের, ছাত্র সমগ্র করে তাদেরকে বেরোনোর পথটুকু দেখিয়ে দিচ্ছেন পুরো। সেখানে কি নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট সময়কে একটা আপনারা একটা সেট করে নেন? নির্দিষ্ট সময় মানে কি হিসেবে বলছেন? মানে আমি যে দিনে আইনি পদ্ধতিটা চলবে না, কতদিনে আইনি পদ্ধতিটা চলবে যেরকম একটা পার্ট, তেমনি তার পাশাপাশি আরেকটা কতদিনে শেষ পর্যন্ত ব্যাপারটাকে একটা সমাধানের সূত্র তো আসবে। দেখুন সমাধান, এখানে আমি কেন প্রশ্নটা করলাম, এইটা একটা 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 মানে চলতি প্রবাদও ব্যবহার করা হয় যে তুমি আইনের জালে ঢুকে গেছো, দেখো চলতেই থাকবে বছরের পর বছর ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারটা, এই মিথটাকে কিভাবে ভাঙা যায় বা আদবে ভাঙা যায়? তো নিশ্চয়ই দেখুন ভাঙা যায় না বা ভাঙা যায় কিভাবে, এটা এক্স্যাক্ট দেখুন আইনের ক্ষেত্রে কিছু কিছু জায়গা আছে, ধরুন এই টাইমটা সময়, কোর্টের সংখ্যা কম, জাজের সংখ্যা কম, বা সেখানে টাইম হচ্ছে 4 মাস 6 মাস, তারপরে 2 দিন পরে একজন জাজ চলে যাচ্ছে, নতুন জাজ আসছে, এইগুলো একটা ডিফিকাল্ট ফেজ আমাদের সবাইকেই কম বেশি ভোগ করতে হয়। এই জায়গাটা কিভাবে করা যায় সেটা তো আমাদের তো আইনের জায়গা থেকে আমাদের মনে হয় যে
একটা খুব স্টেট জায়গার একটা যত চেষ্টা করা হচ্ছে, আইনকে রিফর্ম তো টাইমে টাইমে হয়, হয়তো সময়ের সাথে সাথে এই ফর্মগুলো আরো বেশি ছোট করে কনসাইজ করে টাইম বাউন্ড ম্যানারে করে দেওয়া হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো ধরুন লোয়ার কোর্টে, আমি তো মেনলি হাইকোর্ট বা ব্যাপারটাকে বেশি করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরুন রিটের ক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ি কুইক আপনার নিজের ক্ষেত্রে আমি খুব সরাসরি জিজ্ঞেস করছি, যেহেতু আপনি আইনের সূত্র ধরে আছেন, প্রতিটি মানুষেরই তার নিজস্ব পেশাগত দক্ষতার একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এবং সেই বৈশিষ্ট্যটাই জন্যই তিনি কিন্তু এই যে আপনি পুরস্কার পেয়েছেন, আপনি মানুষের কাছে পৌঁছচ্ছেন, মানুষজন আপনাকে চিনছেন, জানছেন, আপনার দায়বদ্ধতা বেড়ে গেছে, কিন্তু অনেকটা আগের থেকে বেড়েছে, আমি অন্তত এটা মনে করি। পলাশবাবু ঠিক তাই, তিনিও তার প্রচণ্ড ব্যস্ততা, আপনারা একসাথে যৌথভাবে কাজ করছেন। অনেক সময় কি এরকম হয়, এটা আমার ব্যক্তিগত একটা কৌতূহলের জায়গা, যে এদিকে তিনি পলাশবাবু বাড়ি তৈরির কথা ভাবছেন, আপনি তাকে আবার আইনি বিষয় নিয়ে সেই যিনি বাড়ি করবেন তাকে সেই ধরনের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছেন, একটা মতান্তরও ঘটছে, কিন্তু শেষ পর্যন্ত সেই মতান্তরটা কিন্তু আলটিমেটলি ক্লায়েন্টের ভালোর জন্য। এরকম হয়েছে কি? কিছু ক্ষেত্রে তো হয়, আলোচনা করে আমাদের কিছু ক্ষেত্রে সলিউশন করে দেওয়া হয়। যেমন বাড়ির ক্ষেত্রে জিনিসটা একটা জিনিস, আর আইনের জটিলতাগুলো যেগুলো, সেগুলো আমরা আলোচনা করে করে যতটা মানে অ্যামিকেবল জায়গায় নিয়ে আসা যায় ক্লায়েন্টকে রেখে, সেগুলো আমরা কেস বেসিসে এরকম করেই থাকি, সেটা অবশ্যই। আইনের আরো অন্যান্য কোন কোন দিকগুলোতে আপনার মূলত? দেখুন, আমি একটা ল ফার্ম চালাচ্ছি, এখানে অনেক টাইপের কাজই আসে, তার মধ্যে ধরুন ট্যাক্স, জিএসটি বা এইসব আইন, আমার তো ট্যাক্সের ম্যাটার তো থাকেই, তার সঙ্গে ট্যাক্সের কাজ তো থাকেই, তার সঙ্গে ধরুন আমি হাইকোর্টেও প্র্যাকটিস করি, হাইকোর্টে বিভিন্ন রিট জুরিসডিকশন, সিভিল রিট, ক্রিমিনাল ব্যাপারটা আমি একটু কমই করি, কিন্তু সিভিলটা আমি মোটামুটি করি, সিভিলের বিভিন্ন ম্যাটার। আর ধরুন এই রেজিস্ট্রেশন, ডকুমেন্টেশন বা ধরুন বিভিন্ন ড্রাফটিং, এগুলো তো আমাদের পার্ট অফ। ড্রাফটিং এর প্রসঙ্গটা যখন এলো, অনেক সময় যেটা এটা বরাবরই ছিল, এখনো সম্ভবত সেটা আছে, এই প্রচুর লিখতে হয় আপনাদের, প্রচুর লেখা ডকুমেন্ট তৈরি করতে হয়, এগুলো তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে হওয়া একেবারেই মুশকিল, আমরা পারবোই না। তো এইটার ভেতরেও কিন্তু একটা অন্যরকম বাঁধন কিন্তু তো আছে, তাই না? এই অন্যরকম বাঁধন বা কে করে দেবে, হয়তো আপনি ক্লায়েন্টকে আপনি আপনার মতো সার্ভিস দিতে চাইছেন, কিন্তু সেই ড্রাফটটা কিভাবে করবে, সেটার জন্য তো নিশ্চয়ই আপনার ফার্ম সেই কাজগুলো করছে। অবশ্যই আমাদের তো টিম আছে। আচ্ছা, টিম। আমাদের ল ফার্ম যখন চালাই তখন আমাদের একটা টিম নিয়ে আমরা কাজ করি, এবং মনিস্টার কনসালটেন্সির আন্ডারেও আমাদের লিগ্যাল টিমটা, লিগ্যাল পার্টটা আমি দেখি আর কি। এবং আমি নিজেও অনেকদিন ধরে এই ফিল্ডে কাজ করছি, 17-18 বছরের উপর আমার প্র্যাকটিস হয়ে গেল। তো উই আর ওয়ার্কিং অ্যাজ এ টিম। আমার ভাতৃসমূহ, আমারও কিছু আইনি বন্ধু এবং ভাই দাদা যাই বলেন, একটু কাজ করতে করতে অটোমেটিক্যালি এইটা টিম চলে আসে। কিছু সিনিয়রেরও আমাদের দরকার লাগে, অনেক ক্ষেত্রে কিছু জুনিয়র আমাদের সঙ্গে থাকে, তাদেরকে দিয়ে, কারণ একার দ্বারা তো সব কাজ সম্ভব না, একা দ্বারা কত করবে। আচ্ছা, মাঝে মাঝে একটা আপাততিক্ত প্রশ্ন করি, সেটা হয় কি, সব আইনজ্ঞই, সব আইন বিশেষজ্ঞরাই তারা প্রত্যেকটা আইনের ক্ষেত্রেই তার ক্লায়েন্টকে জিতিয়ে দেবেন, এটা হয় না, এটা হয়নি কোনোদিন। নিঃসন্দেহে আপনার ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে হলেও হতে পারে, আমি জানি না যদিও। এই ক্ষেত্রে এইটা আমার যেটা মনে হয়, যেটা যে এই না পারাটা কিন্তু হয়তো অ্যাপারেন্টলি মানে আপাতভাবে মানুষ মনে করতে পারেন এটাকে নেগেটিভ কথা বললাম, না নেগেটিভ কথা না, সম্ভবত এটাও কিন্তু আপনাদেরও একটা নতুনভাবে একটা লেসন দেওয়া হতো, যে কেন আমি ওই জায়গাটায় হেরে গেলাম বা কেন আমি ওই জায়গাটায় খেলবো, এইটাতে কিভাবে বলবেন? দেখুন, প্র্যাকটিস, উই আর ইন প্র্যাকটিস মানে আমরা যদি পারি তাহলে তো প্র্যাকটিস বলতাম না, আমরাও তো একদিনে, আজকে ধরুন 18 বছরের যে অভিজ্ঞতা বা 19-20 বছর ধরে আমরা কাজ করছি, সেটা তো একদিনে হয়নি, প্রচুর টুকরো ভুল ঠিক করে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আপনি কতটা নিজেকে রিফর্ম করছেন, কতটা নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কতটা শেখার চেষ্টা করছেন, কতটা ভালো ডেলিভারি করছেন। ইভেন ভারতবর্ষের সেরাতম যারা আইনজ্ঞ, তাদেরও কি কোনোদিন জেতেনি? হয়তো দেখবেন তারা হেরেছেন বেশি, জিতেছে কম, কিন্তু তারা যে হেরেছেন, হেরার মধ্যে এমন লড়েছেন। দেখুন, আলটিমেটলি একটা আইনের একটা মাপদণ্ড আছে, আইনের বাইরে গিয়ে কিছু করা যায় না। কিছু জিনিস হয়তো আপনি আর্গুমেন্ট করে জিনিসটাকে কেনে নিলেন বা অন্য টাইপের রিলিফ দিলেন, কিন্তু আপনি যদি আটালি বেআইনি কাজ করেন, সেটা কি আপনি পুরোপুরি আইনে সব ক্ষেত্রে কি সম্ভব? ঠিক, এটা কিন্তু বুঝতে হবে। বেআইনি কাজের বা বেআইনি মতলবের মানে আটকানো বা জায়গাটা কভার করার জায়গাটা একটা নির্দিষ্ট আছে। এবং আমরা কি করি, কিছু ক্ষেত্রে যখন দেখছি মানুষটা ফেসে গেছে, আমি পার্সোনালি যেমন দেখি, খুব যখন কোনো মানুষ সত্যিই খুব বেআইনি জিনিসটাকে সমর্থন করছে, আমি পার্সোনালি সেই কাজটাকে থেকে নিজেকে বিরত করে নিই। এই আদর্শ, আর যখন দেখি ছোটখাটো একজন আইনজ্ঞ বা আইন বিশেষজ্ঞের কিন্তু এটা খুব অত্যন্ত দামি কথা সুবিধাও বলেন,
যে আদর্শগতভাবে থেকে কিন্তু কোনো রকমভাবে কোনো বিচ্যুত হয়নি, যেটা আমি পলাশবাবুর কাছ থেকেও শুনেছিলাম। তিনিও কিন্তু এটা বলেছিলেন যে তিনি এদের খুব বড়, অনেক বড় কনসালটেন্সি, কিন্তু সেই জায়গা থেকে তারাও কিন্তু যেখানে এই ধরনের একটু জটিলতা বা একটু বেআইনিগত কিছু কাজকর্ম করা, সেই জায়গা থেকে কিন্তু তারা সেখান থেকে বিরত থাকেন, এবং সেই বিরত থাকেন বলেই কিন্তু অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে বর্তমান সময় তারা পশ্চিমবঙ্গে কাজ করে গেছেন। একটু শেষের দিকে কিছু অন্যরকম প্রশ্ন আমার একটু করতে ইচ্ছা করছে। এই যে আইনের ভাবনা, প্রচুর পড়াশোনা, প্রচুর নতুন নতুন আপডেট প্রতি মুহূর্তে, মানে আমরা তো সত্যি কথা বলতে গিয়ে আমিও ব্যক্তিগতভাবে বলছি যে মানে বিভিন্ন আইনজ্ঞদের কাছে এত বই এবং এত বইয়ের পড়াশোনা নিয়ে আপডেট রাখা, মনে রাখা, এখন যদিও নেই ইত্যাদি হলো, তবুও মনে রাখতে হয়তো প্রচুর, তো সেইগুলোকে নিয়ে কাজটা করা। খুব সাম্প্রতিককালে আপনি আমাকে বলুন, যেহেতু আপনি মৈত্রী কনসালটেন্সির সাথে যুক্ত আছেন, বাড়ি নির্মাণের সূত্রে আইনগত জটিলতা এবং ইনকাম ট্যাক্স সাথে জড়িত আছেন, বিগত 10 বছরে যদি আমি আলোচনা করি যে এই ক্ষেত্রে আইনের একটা কি ব্যাপক কি পরিবর্তন হয়েছে, মানে ব্যাপক মানুষ রিলিফ পেয়েছে কি? হয়তো আগে একটা আইনের জটিলতাতে ছিল, মানুষ সেটা নিয়ে খুব ভাবতো, এখন সেটাতে অনেকটা বেশি রিল্যাক্স হয়ে গেছে, সেরকম কিছু মনে পড়ে? দেখুন, রিল্যাক্স হয়েছে না কি বলবো না, কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ হয়ে গেছেন, অনেক বেশি কনস্ট্রাকটিভ হয়ে গেছে। আগে যে ব্যাপারটা ছিল অতটা, মানে আইনের জায়গাটা না, ওই ক্যাশ ট্রানজ্যাকশনের কোনো লিমিট ছিল না। সেটা ভালো খারাপ দেখুন দুটো সাইডই আছে। ক্যাশ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অনেক বেশি বাঁধন আটকে দিয়েছে, সেই বাঁধনগুলোর মধ্যে একটা জায়গা করে দিয়েছে কতটুকু কি করবে ব্যক্তিগতভাবে, সেই জায়গাগুলো খুব ভালোভাবে মোড়ক করা হয়েছে। এবং যাতে দেখুন, আমরা আইন নিয়ে চর্চা করি বলে আপনি যা কিছু করবেন সেটা তো ঠিক নয়, কিছু তো বাড়ক দরকার, নাহলে তো সোসাইটি না, যেগুলো আনফিল্টার জায়গা আপনি ভালো বলেন, কিন্তু আমার প্রশ্নটা একটু অন্যদিকে ছিল, যে হয়তো দেখা গেল যে কোনো একটা বিষয় বা কোনো একটা ভাবনার বিষয় নিয়ে আইন আগে যা ছিল সেটা হয়তো খুব কঠিন, খুব জটিল, সেই কঠিন বা জটিল আইনটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে আপনাদের পরিভাষায় নানা রকম ভাবে পরিবর্তিত হয়ে সেটা অনেকটা সরল হয়েছে, যার জন্য মানুষ অনেক রিলিফ করছে। হ্যাঁ, সেটা তো একটা দিকে হয়েছে, কারণ এখন ধরুন পার্টিকুলারলি আমি বলবো যে আগে যেমন আপনারা পড়ে চলতেন, লাস্টে গিয়ে কোনো কিছু হতো, মানে আমি কতগুলো ক্ষেত্রে দেখেছি এখন কিন্তু যেহেতু অনলাইন বা এই জিনিসগুলোর যেহেতু সবকিছু এখন ধীরে ধীরে সিস্টেমেটিক হয়ে যাচ্ছে, আপনি বড় বিপদে পড়ার আগে, মানে আপনার ক্যান্সার হওয়ার আগে আপনি যখন প্রথম কোনো একটা জিনিসের ডিজিজ শুরু হয়, তখন থেকেই কিন্তু এখন সেই ইনফরমেশনগুলো আপনাকে সবসময় দিতে থাকছে যে এটা হচ্ছে বা এটা ভুল হচ্ছে, যদি ভুল হয় তাহলে সেটা কারেকশন করো, এরকম সিস্টেমেটিক। এটার একটা ব্যাপক একটা, সেটা খুব ভালো হয়েছে, কারণ আগে যেমন, এটাই একদিক দিয়ে খুব ভালো, কারণ আগে আমি ধরুন পার্টিকুলারলি বলছি, যেমন আমাদের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এখন যেগুলো হয়েছে, ধরুন কোনো কিছু জিনিস খুব মিস করে যায়, বা এআইস বলে একটা জিনিস হয়েছে, এআই স্টেটমেন্ট দেখে আপনার কি কি ইনকাম আছে, আমরা আগে যা বলতো সেই ক্যালকুলেশনের উপর বেস করে তখন সব জিনিস রিপোর্টিং এ আসতো না, কিন্তু এখন ওইগুলো এসে যাবে। ধরুন প্রপার্টি কেনা বেচা করলেন, এই যে ডিফারেন্সটা আপনি হয়তো তাকে বললেনই না, পরে গিয়ে যখন ঢুকতো তখন কিন্তু ইনকাম ট্যাক্সের ছিটে গেল। আগে থেকে সেই জিনিসগুলো আমাদের কাছে ইন্টিমেট দিয়ে দেয়, বা অ্যাসেসমেন্ট হওয়ার আগে ওগুলো দিয়ে দেয়। তাতে আপনার সুবিধা হচ্ছে কি, আপনার ওইখানে সংশোধন করে প্রপার স্টেপ নিলে আপনি সেখান থেকে অনেকটা রিলিফ পেয়ে গেলেন, বা পুরোটাই রিলিফ পেয়ে গেলেন। এটা একটা ভীষণ ভালো দিক, কারণ ওই শেষ মান্থে গিয়ে করতে গেলে তখন আপনাদের বিপদে বেশি, টাইম কনজিউমিং, অনেক দিক থেকে আগে থেকে একটা সিগন্যাল দিচ্ছে, অনেক আগে থেকে একটা সিগন্যাল। এটা আপনি, মানে আপনি যদি বলেন এই জিনিসগুলো, মানে এই যে আপনাকে ইন্টিমেট করা বা আপনাকে করা বা আপনাকে নলেজে আনা, এই জিনিসগুলো অনেক ভালো হয়েছে। সূর্যদ, আপনার আইনের সূত্রতার ক্ষেত্রে বিষয়টা ভালো থাকুক, এইটুকু ঠিক। আর যাই হোক, এতক্ষণ পর্যন্ত যে কথাটা বললাম, আইনি জটিলতায় পড়বো না তো? একদমই না। ঠিক, তাহলে এই যে আইনি জটিলতায় যে পড়বো না, এটাই বাস্তবতা। এই যে উনি বললেন একদমই না, অর্থাৎ সৌজিত বাবুদের মতো মানুষজনেরা, আইনজ্ঞ মানুষজনেরা যখন তার কাছে কেউ কোনো সমস্যার জন্য আসেন, তখন কিন্তু উনি এই সুন্দর হাসিটা হেসে বলেন একদমই না, চিন্তা করবেন না। আর আপনাদের বলছি একদমই নয়, আপনারা কিন্তু ওনাদেরও ভুলে যাবেন না। কেমন লাগলো লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। সৌজিত বাবু ভালো থাকবেন। নমস্কার।